স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি নারীর ক্যারিয়ার নিয়ে। আজকে আমরা কথা বলবো ক্ষুদ্র ব্যবসায় উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারা। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। স্বাগত জানাচ্ছি আপনাকে নিশা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকছে যে এটা কি ধরনের প্ল্যাটফর্ম, মানে কি ধরনের উদ্যোক্তারা আপনাদের এই প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন এবং কেমন ধরনের প্ল্যাটফর্মটা? থ্যাংক ইউ। এটা বেসিক্যালি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কেউ দেশীয় পণ্য নিয়ে সে তার উদ্যোগটাকে সামনে নিয়ে আসতে পারে এবং সে তার শুধু ফেসবুকে পেজ থাকলেই হবে, বা ফেসবুকে পেজ ছাড়াও সে হয়তো বা শুধু একটা উদ্যোগ শুরু করেছে এরকম অবস্থায়ও সে আমাদের সাথে জয়েন করতে পারে। আবার অনেকে আছে যারা স্টুডেন্ট বা একদম হাউস ওয়াইফ, যাদের কিছুই করার নেই, তারাও আমাদের সাথে যুক্ত আছেন এবং এখানে যুক্ত থেকেই তারা নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করছেন। সো এখানে এনিওয়ান ক্যান জয়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের একটা কঠিন শর্ত আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র দেশীয় পণ্যের উপরেই তার কাজ করতে হবে। দেশীয় পণ্য ছাড়া কোনো উদ্যোক্তাকে আমরা এখানে আসলে এভাবে অ্যাকসেপ্ট করি না। সো আমরা এটার কারণ হচ্ছে যে আমরা দেশীয় পণ্যটাকে বেশি করে প্রমোট করতে চাই, সবার ভিতরে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, আপনাদের এই প্ল্যাটফর্মে যেসব উদ্যোক্তারা আছেন, আপনি বলছেন যে যাদের অনলাইনে পেজ নাই তারাও এইটার সঙ্গে যুক্ত হতে পারছেন। তো তারা আপনাদের সঙ্গে কিভাবে কাজ করছেন? আপনি কাজের ওয়েটা আমি একটু বুঝতে চাচ্ছি। তারা বেসিক্যালি যেটা হয় যে নর্মালি আমরা ফেসবুক পেজের মাধ্যমেই সবাই মার্কেটিংটা করে, কারণ আজকালকার মানে ঢাকার বাইরে যদি আমরা ইন্টারনেট বুঝি সেটা ফেসবুকই মনে করি। ওয়েবসাইটে এখনো কেউ তেমন একটা যায় না। তো ফেসবুকে অলরেডি কিন্তু অনেক পেজেস আছে। এটা ছাড়াও অনেকে আছে যারা নাকি একেবারেই মিড ওয়াইফ। স্পেশালি আমরা এই করোনার সময় দেখেছি যে একদম মিড এজের একজন নারী, যার হয়তো বা কখনো কাজের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, সেই রকম নারী তার ফ্যামিলির আর্থিক সচ্ছলতা বজায় রাখার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন তার কোনো রান্নার আইটেম নিয়ে বা তার কোনো গহনার হাতে বানানো গহনা নিয়ে, যেটা হয়তো বা সে শখের বসে বাসায় করতেন, কিন্তু এই করোনার সময় তার সংসার চালানোর জন্য সে এই জিনিসটাকে নিজের আর্থিক সচ্ছলতা আনার জন্য সে এই কাজটা করতেন আর কি। তো এরকম অনেক স্টোরি আছে আমাদের সাথে জীবন বদলানোর গল্প, যারা কোনো ফেসবুক পেজ ছিল না কিন্তু তারা তাদের সেই উদ্যোগটাকে নিয়ে আসছেন, তারা তাদের ভিতরে স্কিলটাকে বাইরে বের করে নিয়ে আসছেন আমাদের গ্রুপে পোস্ট দিয়ে। গতানুগতিক কোনো সেল পোস্ট না, তার এই যে কিভাবে এই সেক্টরে আসা, তার প্যাশনটা কি, সেই জিনিসটা কিভাবে বানালো, এই জিনিসগুলোকে নিয়ে সে বেসিক্যালি এখানে ডিসকাস করতেন, পোস্ট দিতেন এবং সেখান থেকে কিন্তু সে কাস্টমার পেতেন। তো একটা দেখা যেত যে সে যখন পোস্ট দিতেন মানুষজন কিন্তু একটু ইমোশনাল হয়ে যেতেন যে এই আপাটা তো দেখা যাচ্ছে অনেক কষ্ট করে এখানে আসছেন, বা তার এই উদ্যোগের পিছনে তো বেশ ভালো একটা মহৎ উদ্দেশ্য আছে। তো এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু কাস্টমারদের ভিতরে তখন অনেক কাজ করতো। তো তখন দেখা যেত বায়ার সেলারের ভিতরে এক ধরনের একটা রিলেশন তৈরি হয়ে যায়, বন্ডিং তৈরি হয়ে যায়। তো এরকম অনেকে আছে যে নাকি আমাদের এখানে বেশ ভালো রকম সেল করেছেন কিন্তু তার কোনো ফেসবুক পেজ নেই। তো পরে দিয়ে গিয়ে তার আইডেন্টিটির জন্য সে পরবর্তীতে একটা ফেসবুক পেজ তৈরি করেছে। তো এই জন্য বলছি যে যে কেউ এখানে জয়েন করতে পারবে। এখানে সেল করা আসলে যেহেতু আমাদের এখানে 10 লক্ষের উপরে প্রায় 11 লক্ষের কাছাকাছি মেম্বার আছে, তো বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে এখানে কেউ না কোনো উদ্যোগ নিয়ে আসছে। সেই উদ্যোগটাকেই সামনে নিয়ে আমরা তাদেরকে কাজ করতে বলছি। তো এভাবে মানুষজন যুক্ত হচ্ছে আমাদের সাথে। আপনি বলছেন যে 11 লক্ষের কাছাকাছি এখানে উদ্যোক্তা আছে, বিশাল একটা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য। তো এই প্ল্যাটফর্ম থেকে উদ্যোক্তা যারা আছেন তারা কি কি সুবিধা পাচ্ছেন সেটাই তো জানতে চাই। উইয়ের এজেন্টরা সম্পর্কে একটু বুঝতে চাই। আমাদের এখানে যেটা হয় যে আমরা প্রথম থেকেই স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দিয়ে আসছি। আমি এটা 2017-তে এস্টাবলিশ করি এবং তখন থেকেই আমার মানে এজেন্ডা ছিল যে আমি মানুষের ভিতরে যে স্কিলগুলো আছে সেগুলোকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, হয়তো আমরা সেটা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না যে আসলে আমার ভিতরে কি আছে। তো সেটা কিভাবে করি, সেটা আমরা বিভিন্ন ধরনের সেক্টর ওয়াইজ ওয়ার্কশপ
অ্যারেঞ্জমেন্ট করি, বিভিন্ন নেটওয়ার্কিং সেশন করি, বিভিন্ন ধরনের আড্ডা টাইপ কথাবার্তা হয় যেখানে ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়। তো এগুলোতে কি হয়, মানুষের ভিতরে কি নিয়ে কাজ করবে অনেক ধরনের কনফিউশন থাকে, তখন সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। সে ওই ওয়ার্কশপগুলো করলে বুঝতে পারে যে আমি তো এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। তো সেগুলো নিয়ে এখানে এই সুবিধাগুলো পায় যে তারা এখানে অনেক ধরনের ওয়ার্কশপ আছে যেগুলো তারা ফ্রিতে করতে পারে। কোনো কোনো ওয়ার্কশপ আছে যেটা ইন্টারন্যাশনাল লেভেলের, যেটা সামান্য হয়তো বা ফি দিতে হয় 300-500 টাকা, এর বেশি না। তো এইসব ফ্যাসিলিটিস গুলো তারা আমাদের এখানে পেয়ে থাকে এবং এই কারণে তারা কিন্তু যুক্ত হচ্ছে এবং বেশ ভালো রকম উপকারও পাচ্ছে এই ওয়ার্কশপ গুলো করে। আচ্ছা, নিশা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে লাভ পাওয়া শুরু করে দিবেন, মানে ব্যবসা শুরু করা মানে লাভের মুখ দেখা এবং দিন দিন এই লাভের পরিমাণ বাড়তে থাকবে। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা জানতে চাই এবং আপনার অ্যাসেসমেন্টটাও জানতে চাই। এরকম আছে, অনেকেই আছে যে আমরা চিন্তা করি যে আমরা বিজনেস করছি অবশ্যই লাভের জন্য করছি, কিন্তু অনেকে ভাবেন যে আমরা বিজনেসটা করছি আজকে শুরু করলাম কালকে আমি লাভ দেখবো। বেসিক্যালি এটা নিয়ম না। নিয়ম হচ্ছে যে মানে আমাকে এই মাইন্ডসেট থাকতে হবে যে 6 মাস 1 বছর পর্যন্ত আমি কোনো লাভই পাবো না। আমি এই একটা উদ্যোগ নিয়ে শুরু করেছি, প্রথমে লাভের কথা চিন্তা করলে হবে না। আমাকে আগে এটা স্টেবল করতে হবে, ব্রেক ইভেনে আসতে হবে, তারপর লাভে যেতে হবে। তো অনেকে জানেন অ্যাকচুয়ালি ব্রেক ইভেনটা কি, বা আসলে আমি কিভাবে লাভের হিসাবটা করব। এই ব্যাপারগুলো অনেকের ভিতরে অজ্ঞতা আছে। অনেকে ভাবে যে 200 টাকার জিনিস কিনছি, আমি 400 টাকা দিয়ে বিক্রি করব। তো এগুলো অ্যাকচুয়ালি টোটালি রং কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে তাদেরকে বের হয়ে আসতে হয় এবং এই জিনিসগুলো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কশপের মাধ্যমেই তাদেরকে বোঝানো হয় যে ধৈর্য ধরতে হবে। প্রথমেই ধৈর্য নিয়ে আমাকে এগোতে হবে। আমি প্রথমে লাভের চিন্তা করলে হবে না এবং টিকে থাকার চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে আমার যেটাই হোক না কেন আমার উদ্যোগ, আমার একটা স্বপ্ন। এই স্বপ্নটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যাব। শুধুমাত্র লাভের জন্য না, আমার এই উদ্যোগটা মানে মানুষকে চিন্তা করতে হবে আমার যে উদ্যোগটাকে আমি নিয়ে আসছি সেটা আমার একটা স্বপ্ন, আমার একটা সন্তানের মতো। আমি সন্তানকে যেভাবে লালন পালন করি, আমার সন্তানের কাছ থেকে তো ডে ওয়ানই আমি চিন্তা করবো না সে হাঁটা শুরু করবে, সে আমাকে আর্ন করে দেওয়া শুরু করবে। তাকে একটা পর্যায় পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। সেখান থেকেই সে হয়তো বা ইউনিভার্সিটিতে গেলে সে আমাকে আর্ন করে দেওয়া শুরু করবে। তো ইউনিভার্সিটিতে যেতে তো 20 বছর লাগে। আমি বলি না যে আপনার উদ্যোগের জন্য আপনি 20 বছর সময় নষ্ট করুন, কিন্তু আপনার মিনিমাম তো 1 বছর সময় আপনার ধৈর্য ধরে থাকা উচিত যে এখান থেকে আপনি কিছু লাভ পাবেন। অনেকে আছে হয়তোবা যাদের কপাল ভালো, রাতারাতি তারা লাভবান হয়ে যায়। সেখানেও আমি বলবো যে একটা প্রবলেম আছে যে প্রথম দিকে মনে হয় যে আমার লাভ আসছে, 2 মাস পরে হয়তোবা সেই উদ্যোগ থেকে আমার লাভ আসছে না, তখন কিন্তু তারা খুবই ডিমোটিভেটেড হয়ে যায় হঠাৎ করে। সেই ডিমোটিভেশনটা যেন না আসে, সেজন্য কিন্তু চিন্তা থাকতে হবে আমার যে আমার আজকে হয়তোবা অনেক ভালো, কালকে আমার আবার আনস্টেবল হতে পারে, আবার খারাপ হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমার উদ্যোগ নেওয়া উচিত। এই জিনিস যদি মাথায় না থাকে তাহলে উদ্যোগ নিয়ে সামনে আসা উচিত না। আচ্ছা, আপনি বলছিলেন যে 6 মাস বা 1 বছর লাভ না পাওয়ার আশা করে বিজনেসটা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এই 6 মাস বা 1 বছর বিজনেসটা টানা হয়তো সম্ভব হয় না। তো তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? আর সেই সঙ্গে এটাও একটু জুড়ে দিতে চাই যে এখন করোনা পরিস্থিতি মাথায় রেখে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা উদ্যোক্তাদের জন্য? আচ্ছা, আমরা করোনা পরিস্থিতি নিয়েই অ্যাকচুয়ালি সমস্ত প্ল্যানগুলো করেছি। আমরা যেটা করছি মোটামুটি তা হচ্ছে যে আমরা এর আগে তো অফলাইনে আমরা ওয়ার্কশপগুলো করাতাম। আমরা এখন অনলাইনে সমস্ত ওয়ার্কশপ ট্রেনিং গুলো করাচ্ছি। আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে আমরা কোর্সেরা নামে ইন্টারন্যাশনাল একটা ট্রেনিং পেয়েছি। সেই ট্রেনিং এ আমাদের উদ্যোক্তারা ফ্রিতে এনরোল করছে। ওয়াইফাই নামে আইসিটি মিনিস্ট্রি থেকে আরেকটা ট্রেনিং পেয়েছি, সেখানেও আমরা উদ্যোক্তাদেরকে ফ্রিতে এনরোল করিয়েছি। এগুলো সবই হচ্ছে অনলাইনে। পাশাপাশি মাস্টার ক্লাস নামে একটা ট্রেনিং চলছে, এটা 12 মাস চলবে। প্রতি মাসে একটা করে ক্লাস হবে, 2টা সেশনে, ইংলিশ পার্ট এবং বাংলা পার্ট। তো সেটা হচ্ছে অনলাইনে। তো সবকিছু কিন্তু আমাদের অনলাইন ভিত্তিকই হচ্ছে করোনার জন্য। এবং এতে কি সুবিধা হচ্ছে, শুধু ঢাকা ভিত্তিক হলে মানে অফলাইনে হলে ঢাকা ভিত্তিক মানুষই আসবে, ঢাকার বাইরে থেকে আসবে না। অনলাইনে করাতে কিন্তু আমার দেখা যাচ্ছে ঢাকার বাইরে এসে পঞ্চগড় বলেন আর ব্রাহ্মণবাড়িয়া বলেন সবাই জয়েন করতে পারছে। এবং আমরা রিসেন্টলি সামিট করলাম। সেই সামিট আমাদের 3য় বর্ষপূর্তি উপলক্ষে আমরা 3 দিনের সামিট করেছি। সেই সামিটে কিন্তু আল্লাহর রহমতে ঢাকার বাইরে এবং দেশের বাইরে থেকে মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অনলাইন হওয়ার কারণে। তো এখন কিন্তু আমরা সবই অনলাইন, এই নিউ নর্মাল লাইফে চলে গিয়েছি, সবকিছু আমরা অনলাইন ভিত্তিকই প্ল্যান করছি।
আচ্ছা, আমি একটু আপনাদের কাছ থেকে লাভের হিসাবটা বুঝতে চাই। একজন যখন ব্যবসা করবেন, তিনি যে লাভের হিসাব করবেন, সেই পদ্ধতিটা কিরকম হবে? লাভের পদ্ধতি বেসিক্যালি একেকজনের কাছে একেক রকম। কেউ হয়তোবা 20% রাখবে, কেউ হয়তোবা 50% রাখবে। তবে আমি বলব যে আপনাদের অনেকেরই তো প্রোডাক্ট সেম। হুম, হুম। হয়তোবা কেউ জামদানি একসাথে 10 জন কাজ করছে। তো আপনারা দেখবেন যে প্রথমত আপনার কোয়ালিটি যেন তাদের চাইতে খারাপ না হয়। দ্বিতীয়ত তাদের প্রাইস, আপনাদের প্রাইস যেন তাদের চাইতে বেশি না হয়। হুম, আপনি যদি সেম কোয়ালিটি সবাইকে দেন আর আপনি প্রাইস তাদের থেকে বেশি রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে কাস্টমার আপনার কাছে আসবে না। সো আপনি কিন্তু আগে মার্কেট যাচাই করবেন, আপনার কম্পিটিটররা কোন প্রাইসে দিচ্ছে। আপনি চেষ্টা করবেন তার থেকে ইউনিক কিছু সাথে অ্যাড করে দিতে। কিন্তু কখনই তাদের থেকে বেশি প্রাইসে যাবেন না। তাহলে পরবর্তীতে আপনার কাছে আর কেউ আসবে না। কারণ কাস্টমার কিন্তু আল্লাহর রহমতে যথেষ্ট স্মার্ট। হুম, তারা কিন্তু মানে আপনি শপিং সেন্টারে গেলে তো 10টা দোকান দেখেই একটা দোকান থেকে কিনতেন। হুম, তো অনলাইনেও সেম। মানুষ কিন্তু 10টা পেজ ঘুরে একটা পেজ থেকে কিনবে। বা উই গ্রুপে যদি ধরেন 10 জন সেলারের কাছ থেকে ঘুরে দেখে কিন্তু আপনার কাছ থেকে কিনবে। কেন কিনবে? আপনার প্রাইসটা দেখে, আপনার ইউনিকনেসটা দেখে, আপনার কোয়ালিটি দেখে। সো সেই জায়গাটা আমি বলব খেয়াল রাখতে। আপনার প্রাইসিংটা মানে অন্যদের চাইতে অনেক বেশি হেরফের না করে একটা মিনিমাম প্রাইসে রাখবেন, যেটাতে নাকি কাস্টমারদের জন্য সহনীয় পর্যায়ে থাকে। হুম, হুম। অনেক সময় উদ্যোক্তাদের ঋণের প্রয়োজন হয়। এই ঋণ পাবার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের আ সাহায্য করতে পারেন কিনা উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে বা বিভিন্ন তথ্য দিয়ে বা ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে? এটা আমি শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আজকে আলোচনা করছি ক্ষুদ্র ব্যবসা উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে। আমার সঙ্গে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। নিশা, ঋণের ব্যাপারটা জানতে চাইছিলাম যে ঋণের ব্যাপারে আপনারা আপনাদের যে উদ্যোক্তারা আছেন তাদেরকে কিভাবে সাহায্য করেন? আমি রিসেন্টলি ২টা এজেন্ডা নিয়ে কাজ করছি। তার ভিতরে একটা হচ্ছে ঋণ। হুম, হুম, তো আমাদের উদ্যোক্তাদের কিন্তু আসলে অনেক লাখ, লাখ টাকার ঋণ লাগে না। ওরা হচ্ছে একেবারে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রেনার। হুম, হুম, তো তাদের জন্য আমি অলওয়েজই একটা ব্যাপারে কথা বলতে চাই এবং সেটা নিয়ে আমি সামিটেও আমার ভয়েস রেজ করেছি। হুম, হুম, এবং এতে আমাদের আইসিটি স্টেট মিনিস্টার এগ্রি করেছেন যে আমাদের আসলে 50,000 করেও যদি এই উদ্যোক্তাদেরকে লোন দেওয়া যায় বা গ্রান্ট দেওয়া যায়, সেটাও কিন্তু তাদের জন্য অনেক। এবং তারা কিন্তু বেসিক্যালি তাদের লোনটা দরকার বিভিন্ন অকেশনে, যেমন রোজার ঈদের সময় বা পহেলা বৈশাখের সময়, 16ই ডিসেম্বরের সময়, এরকম অকেশন ভিত্তিক তাদের কিছু ঋণের প্রয়োজন হয়। তো তারা এই সামান্য পরিমাণ ঋণটা পেলে কিন্তু তখন তাদের বিজনেসটাকে আরেকটু সামনে বাড়িয়ে নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আইসিটি স্টেট মিনিস্টার আমাদের সাথে এগ্রি করেছেন এবং উনি বলেছেন যে 50,000 করে উনি আমাদের উদ্যোক্তাদেরকে একটা গ্রান্ট দেওয়ার ব্যবস্থা করবেন। এবং পাশাপাশি আমি বেশ কিছু ব্যাংকের সাথে কথা বলছি। আমি ব্যাংকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে উদ্যোক্তারা আছেন তাদের তো বেসিক্যালি ব্যাংক অ্যাকাউন্ট তারা মেনটেন করে না। তাদের ঋণ নিতে গেলে যে কোনো ব্যাংকে 6 মাসের একটা ব্যাংক ট্রানজাকশন দেখতে চায় যে তারা কিরকম ট্রানজাকশন করছে। তো আমাদের উদ্যোক্তারা দেখা যাচ্ছে যে গ্রাম থেকে অপারেট করছে অনেকে, অনেকে শহরেও বসে করলেও তাদের হয়তো বা ব্যাংক অ্যাকাউন্ট সবাই মেনটেন করে না। তো এটা আমি ২ জায়গায় কাজ করার চেষ্টা করছি। উদ্যোক্তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাদেরকে কিন্তু আস্তে, আস্তে ব্যাংক প্রসেসিং এ আসতে হবে, লিগ্যাল ডকুমেন্টেশন রেডি করতে হবে। পাশাপাশি ব্যাংকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এই উদ্যোক্তাদের কিন্তু ট্রানজাকশন হচ্ছে, ব্যাংকে হচ্ছে না, বাট হুম। তারা বিকাশে ট্রানজাকশন করছে, তারা ক্যাশ অন ডেলিভারিতে করছে। তো এই জিনিসগুলোকে কি তারা ডকুমেন্ট হিসেবে কাউন্ট করতে পারে কিনা? কারণ তারা কিন্তু সবাই মানে ব্যাংকে যেয়ে ব্যাংক ম্যানেজারের সাথে রিলেশনের ভিত্তিতে তারা যে প্রণোদনা পাবে, যেটা আমাদের সরকার ঘোষণা করেছেন, সেরকম অবস্থা তো আমরা নেই। হুম, হুম। তো এই ক্ষেত্রে কিছু, কিছু ব্যাংক এগিয়ে আসছে। আমরা প্রায় ৪-৫টা ব্যাংকের সাথে কথা বলেছি। আমরা হয়তোবা কয়েকটা ব্যাংকের সাথে একটা এমইউ তে চলে যাব আমাদের এই উদ্যোক্তাদের এই ঋণের ব্যাপারে। এই ডকুমেন্টেশন এর উপরে যেন তারা কাজ করতে পারে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিতে পারে। সে ব্যাপারে অনেকে ইন্টারেস্ট শো করেছে। আশা করি আমরা এটা নিয়ে সামনে বেশ ভালো একটা কিছু উপহার দিতে পারবো সবাইকে। আচ্ছা, আপনাদের উদ্যোক্তাদের মধ্যে তো অনেকে খুব ফাইন জিনিস বানান। তো তারা তাদের এই জিনিসগুলো যখন, যেহেতু হস্তশিল্পের কাজও অনেক থাকে, এগুলো যখন বাইরে পাঠাতে চান বা বাইরে কেউ নিতে আগ্রহী হয়, সেই ক্ষেত্রে সেটা পাঠানো সম্ভব হয় কিনা তাদের পক্ষে? এবং কী ধরনের বাধাগুলো ফেস করতে হয় আপনাদেরকে? আচ্ছা। আমি যে বললাম যে আমি ২ টা এজেন্ডা নিয়ে কাজ করছি। হুম, ১ম এজেন্ডা হচ্ছে এই ঋণ নিয়ে এবং দ্বিতীয় এবং মোস্ট ইম্পোর্টেন্ট এজেন্ডা আমার বলা চলে এটা আমি আমার উই এর ফিউচার
যে আমি আমাদের এই উদ্যোক্তাদের পণ্যগুলোকে আমি এক্সপোর্ট করব। বেসিক্যালি ওরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে এক্সপোর্ট করে। তারা হয়তোবা গহনা পাঠাচ্ছে, কেউ শাড়ি পাঠাচ্ছে, কিন্তু বাল্ক অ্যামাউন্টে পাঠাচ্ছে না, কারণ সেটা সম্ভব না। ডিএচএল এর মাধ্যমে এত বাল্ক অ্যামাউন্টে পাঠালে সেটার কস্টিং আর অরিজিনাল প্রোডাক্টের কস্টিং এর চেয়ে অনেক বেশি পড়ে যায় এবং সেটা সম্ভবও হয় না। এবং পাশাপাশি এই যে তারা জিনিসগুলো পাঠাচ্ছে সেটার এগেনস্টে যে পেমেন্টটা তারা পাচ্ছে, আমাদের সরকার কিন্তু এক্সপোর্টের এগেনস্টে যে ইনসেনটিভটা দেয় সেই ইনসেনটিভটা কিন্তু আমাদের উদ্যোক্তারা পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আমার যে প্ল্যান, যে আমরা উইয়ের মাধ্যমে একটা টোটাল এক্সপোর্ট চ্যানেলটা আমরা রেডি করে দিব। কারণ এক্সপোর্ট করতে গেলে প্রপার ওয়েতে প্রায় 22টা থেকে 25টা কাগজ রেডি করতে হয়, বিভিন্ন লাইসেন্স রেডি করতে হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সেরও লাইসেন্স লাগে, যে কোনো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের লাইসেন্স লাগে, মেম্বারশিপ লাগে। তো সেগুলো বেসিক্যালি আমাদের এই উদ্যোক্তাদের পক্ষে এই 22টা থেকে 25টা কাগজ রেডি করা সম্ভব না, একদম নিয়ার টু ইম্পসিবল। তো আমরা এক্সপোর্ট চ্যানেল নিয়ে কাজ করছি, আমরা ইপিবি ডিজির সাথে কথা বলেছি, আমরা এই সামিটে এই ব্যাপারটা নিয়েও আমাদের প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। উনি বলেছেন যে উইয়ের মাধ্যমে যারা এক্সপোর্ট করতে আসবে তাদেরকে অবশ্যই ওনারা বেশ কিছু সুযোগ সুবিধা দিবেন। এবং আমরা অলরেডি পাইলট প্রজেক্ট শুরু করেছি আমাদের উই থেকে মাটির তৈরি জিনিসপত্র এবং পাশাপাশি সরিষার তেল, এই দুইটা লট আমরা হয়তোবা এন্ড অফ ডিসেম্বর আমাদের বায়ারের কাছে পাঠাবো। পাশাপাশি এই ডিসেম্বরেই আমরা বায়ার সেলার মিট আপ একটা প্রোগ্রাম রেডি করেছি, যেখানে নাকি ইন্টারন্যাশনাল বায়াররা জুমের মাধ্যমে জয়েন করবেন। প্রায় 20 জন থেকে 25 জন, তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন এবং আমাদের দেশের যে খাদ্য নিয়ে কাজ করছেন যে উদ্যোক্তারা, তাদের সাথে বসবেন, তাদের প্রোডাক্টগুলো দেখবেন, তাদের ব্রশিয়ারগুলো চেক করবেন। দেন সেখানে হয়তো একটা বিটুবি হয়েও যেতে পারে, সেখান থেকে আমাদের অনেক অর্ডারও আসতে পারে। তো এটা এক্সপেরিমেন্টাল আমরা শুরু করছি। প্রতি কোয়ার্টারলি আমরা এই মিটিংগুলো স্টার্ট করব এবং সেখানে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অ্যাড করব। এবার আমরা খাদ্য নিয়ে করছি, এরপর আমরা জুট লেদার নিয়ে করব, ক্লোদিং নিয়ে করব, হাউস হোল্ড নিয়ে করব। তো এরকম অনেক কিছু প্ল্যান আমরা করেছি উই থেকে। আচ্ছা, প্রতিদিনই তো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে বাংলাদেশে। তো যারা নতুন কিছু করতে চান বা যারা কিছু জানেন, আপনি এর আগে বলছিলেন যে অনেকে অনেক কিছু জানেন কিন্তু করার সুযোগ পাচ্ছেন না, তো তারা যদি এরকম সামনে আসতে চান, কিছু করতে চান, তারা কিভাবে ব্যবসা শুরু করতে পারেন বা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন? আমাদের সাথে যোগাযোগ খুবই ইজি। আমাদের জাস্ট ফেসবুক গ্রুপে জয়েন করলেই হবে, ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই, যেখানে 1.1 মিলিয়ন লেখা আছে, কারণ এই নামে অলরেডি অনেকগুলো গ্রুপ জন্ম হয়ে গিয়েছে এই জুন জুলাই থেকেই। তো অনেকে কনফিউজড হয়ে যায় যে কোন গ্রুপটা অ্যাকচুয়ালি আসল গ্রুপ, কারণ অনেক গ্রুপে ঢুকে অনেকেই একটু হ্যারাসমেন্ট হয় যে এতগুলো সেলার কোড চাচ্ছে, সেলার কোড দিতে গেলে টাকা চাচ্ছে। তো আমাদের এখানে সেই সিস্টেমটা নেই। আমরা এখানে সবাইকে সেভাবে সহায়তা করার চেষ্টা করি, কোনো রকম সেলার কোড ছাড়াই, কোনো রকম পেমেন্ট ছাড়াই। তো তারা যে কোনো সময় এই গ্রুপে জয়েন করতে পারে, এটা ওপেন ফর অল। এবং এখানে জয়েন করলে এখানে যে পোস্টগুলো আছে, প্রায় 15 লক্ষের উপরে দেশীয় পণ্য নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আছে। সেই পোস্টগুলো পড়লে কিন্তু সে অনেকখানি জেনে যাবে অ্যাকচুয়ালি কি নিয়ে তার কাজ করা উচিত, কোন প্রোডাক্টটার বাংলাদেশে ভালো চাহিদা আছে, কোন প্রোডাক্টটা বিলুপ্ত হয়ে গিয়েছিল এখন আবার নতুন করে উঠে আসছে, মানে এভরিথিং সে এই গ্রুপে জয়েন করলে পোস্টগুলো পড়লে সে জানতে পারবে। তখন তার জন্য চুজ করা সুবিধা হবে যে সে কোন পথে এগোতে হবে, কি করতে হবে। অসংখ্য ধন্যবাদ নাসিমা আক্তার নিশা সমাধান সূত্রের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সমাধান সূত্রে ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।